বাংলার মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। ২১শে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। এক মাসেরও কম সময়ের ব্যবধানে পদ্মা সেতুতে বসল অষ্টম স্প্যান, দৃশ্যমান হল ১২০০ মিটার। আমিন মোমিন হাউজিং এর ভবন ভেঙে শেষ হলো বিআইডব্লিউটি এর অভিযান। ১২ দিনে প্রায় ২,০০০ স্থাপনা উচ্ছেদ হলেও হাত দেয়া হয়নি সেই ১০ তলা ভবনে। এবং অবৈধভাবে গ্যাস বোতলজাত করার কারণেই খাগড়াছড়িতে সিলিন্ডার বিস্ফোরণ। ঘটনাস্থল পরিদর্শন শেষে জানালেন তদন্ত দলের প্রধান। বাংলা সময়ের সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি তাহিয়া রুবাইয়াত অপলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। বলেন, বাংলাদেশের যা কিছু অর্জন তা আওয়ামী লীগ সরকারের হাত ধরেই এসেছে। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংস্কৃতি মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ২১শে পদক প্রদান অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। এবার ভাষা আন্দোলনের জন্য হালিমা খাতুন, গোলাম আরিফ টিপু ও মনোয়ারা ইসলাম ২১শে পদক পেয়েছেন। আর সঙ্গীতে অবদানের স্বীকৃতি হিসেবে পদক পেয়েছেন সুবীর নন্দী, আজম খান মরণোত্তর, খায়রুল আনাম শাকিল। অভিনয় শিল্পের জন্য লাকি ইনাম, সুবর্ণা মুস্তফা ও লিয়াকত আলী লাকি ২১শে পদক পেয়েছেন। চারুকলা ও আলোকচিত্রে এবছর ২১শে পদক পেয়েছেন জামাল উদ্দিন আহমদ ও সাইদা খানম। মুক্তিযুদ্ধে খিতীন্দ্রচন্দ্র বৈশ্য ও গবেষণায় বিশ্বজিৎ ঘোষ ও মাহবুবুল হককে ২১শে পদক দেয়া হয়। শিক্ষায় প্রণব কুমার বড়ুয়া এবং ভাষা ও সাহিত্যে ২১শে পদক পেয়েছেন রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের ও হরিশঙ্কর জলদাস। ব্যক্তিত্ব এবং সমাজসেবক তিনি। দীর্ঘ ৩৬ বছর শিক্ষকতা করে জনাব অসীম সাহাকে তাদেরকে অভিনন্দন জানাই। বাংলাদেশের মানুষের যা কিছু অর্জন, সে অর্জনটা কিন্তু সবসময় আওয়ামী লীগে এনে দিয়েছে। বিশ্বজুড়ে ২১শে ফেব্রুয়ারি পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এবং শুধু অর্জনটাও না, মাতৃভাষাকে রক্ষা করা, মাতৃভাষাকে চর্চা করা, মাতৃভাষার উপর গবেষণা করার জন্য আমরা তখনই সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গড়ে তুলব। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কফি আনান আমার আমন্ত্রণে ঢাকা এসেছিলেন। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করি, নির্মাণ কাজ শুরু করি। পৃথিবীর বিভিন্ন মাতৃভাষার নমুনা, এমনকি হারিয়ে যাওয়া মাতৃভাষার নমুনার সংগ্রহের কাজ কিন্তু এটা অব্যাহত আছে। আমরা অন্তত মাতৃভাষাগুলি যেন সুরক্ষিত হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। সাথে সাথে আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের ভাষা বা পৃথিবীর অন্যান্য দেশেরও এই ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাও নমুনা সংগ্রহ করা এবং গবেষণার কাজ আমরা অব্যাহত রেখেছি। আমাদের স্বাধীনতা, আমাদের ভাষার অধিকার, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, এটাকে রক্ষা করা, চর্চা করা, এগিয়ে নিয়ে যাওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা, এটা আমাদেরই কর্তব্য। আমরা অনেক সংগ্রামের মধ্য দিয়ে যা অর্জন করেছি তার সুফলটা যেন আমাদের আগামী প্রজন্ম ভোগ করতে পারে, তার জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই আমরা চাই। সব প্রস্তুতি সম্পন্ন। ২১শে প্রথম প্রহরে নতশিরে মহান শহীদদের শ্রদ্ধা জানাবে জাতি। শ্রদ্ধার ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতির মিনার। নির্বিঘ্ন উদযাপনে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখান থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার আব্দুল আহাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ। হ্যাঁ অপলা, মহান ২১ উদযাপনের সকল প্রস্তুতি শেষ হয়েছে সিলেটের। সারা দেশে যেমন অবস্থা, সিলেটেরও ঠিক তেমনই অবস্থা। আজ দুপুরের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের নিরাপত্তা কর্মী, সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী এবং এই শহীদ মিনারের যারা নিরাপত্তা কর্মী আছেন তারা যৌথভাবে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা শেষ করেছেন আজকে দুপুরের মধ্যে এবং ধোয়া মোছার কাজ শেষ করেছেন। এরপরে আজকে বিকেল থেকে এখানে মহান ২১শে উদযাপনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
হয়েছে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠান এখনও চলছে, কিন্তু কিছুক্ষণ আগে এখানে মাগরিবের আজান হয়েছে, এই কারণে নামাজের বিরতি দেওয়া হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী খবরে। 1 মাসেরও কম সময়ের ব্যবধানে স্বপ্নের পদ্মা সেতুতে বসলো 8ম স্প্যান। এতে দৃশ্যমান হলো সেতুর 1200 মিটার। ঘন কুয়াশার কারিগরি জটিলতায় নির্ধারিত সময়ের প্রায় 3 ঘন্টা পর শুরু হয় জাজিরা প্রান্তে 7ম ও সেতুর 8ম স্প্যান বসানোর কাজ। বেলা 12:30টার দিকে সেতুর 35 ও 36 নম্বর পিলারের মধ্যে বসানো হয় স্প্যানটি। সেতুর কাজ দ্রুত এগিয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পদ্মাপাড়ের মানুষ। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। বুধবার সকাল থেকে অপেক্ষার শুরু। একদিকে ঘন কুয়াশা, অন্যদিকে কিছুটা কারিগরি জটিলতা। আগের দিন মাওয়া থেকে এনে নির্ধারিত পিলারের কাছে তাই ঠায় দাঁড়ানো স্পেনবাহী ট্রেনটি। সকাল 8টায় কাজ শুরুর কথা থাকলেও সেটা শুরু হয় 3 ঘন্টা পর। ততক্ষণে কুয়াশা ও কারিগরি জটিলতা দুটোই কেটে গেছে। প্রথম কয়েক দফা চেষ্টায় স্প্যানটি দুটি পিলারের সমতলে আনা না গেলেও ঘণ্টাখানেক পরে তা বসানো সম্ভব হয়। গত মাসে 23 তারিখ 7ম স্প্যানটি বসানোর পর এবার পরের স্প্যান বসাতে সময় লাগলো মাত্র 27 দিন। জাজিরা পারে আগের 6টি স্প্যানের পাশেই তা বসে দেয়া হয়। নতুন স্প্যান দেখে উচ্ছ্বসিত দুই পারের মানুষ। আগে তো লঞ্চে বসে থাকতে তো অনেক সময় লাগতো, সামনে আশা করি গাড়িতে 40 মিনিটে ঢাকা যেতে পারবো। 7টা স্প্যান বসাই হালাইছে, কাজের গতি সুন্দর, অনেক সুন্দর। মাওয়া থেকে এবার স্প্যানটি নিয়ে আসার সময় সরাসরি জাজিরায় না এনে শুরুতে চাঁদপুরের দিকে 7 কিলোমিটার ভাটিতে নিয়ে যাওয়া হয়েছিল। বর্ষায় তীব্র স্রোতের মধ্যে স্প্যান নিয়ে ট্রেন চলাচল করতে পারবে কিনা তা যাচাই করতে এই পরীক্ষা চালানো হলেও এখনো ফলাফল হাতে আসেনি। ঠিকাদারের তো এটা দেয়ার বিগ কন্ট্রাক্টর, তারা কিন্তু অনেক কিছু নিজেরাই ট্রায়াল দেয়, আমাদেরকে ছাড়াই ট্রায়াল দেয়। কিছু আমাদেরকে নিয়ে দেয়, জয়েন্টলি আমরা করি, কিছু আছে তারা নিজেরাই ট্রায়াল দেয়। তো এটাও তারা ট্রায়াল দিচ্ছে, হয়তো আমাদেরকে জানাবে পড়ে এই জিনিসগুলো পাইছি, তখন তারা ঠিক করবে কর্মপরিকল্পনা যে আসলে কত স্পিড হলে তারা যাবে বা যাবে না, এরকম কিছু একটা তারা ইয়ে করবে। এখন পর্যন্ত সেতুর কাজে 64% অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। অনিশ্চয়তা আর পদ্মা সেতু এক সূত্রে গাথা দুটি নাম। এর আগের মডিউলে দ্বিতীয় স্প্যানটি বসাতে জটিলতা দেখা দিলে সব প্রস্তুতি থাকা সত্ত্বেও বসাতে সময় লেগেছিল 2 দিন। এবারের মডিউলে দ্বিতীয় স্প্যানটির একই ধরনের সমস্যা দেখা দিলেও আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাত্র 1 দিনেই তা বসানো সম্ভব হলো, যা দিনে দিনে এখানকার প্রকৌশলীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উদাহরণ হয়ে রইল। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। তুরাগ নদী দখল করে গড়ে তোলা আলোচিত আমিন মোমিন হাউজিং উচ্ছেদের মধ্য দিয়ে শেষ হলো ঢাকার আশপাশের নদী মুক্ত করতে বিআইডব্লিউটি এর অভিযান। এতে যোগ দেন গতকাল সরিয়ে নেওয়া ঢাকা বন্দরের যুগ্ম পরিচালক AKM আরিফ উদ্দিনও। 12 দিনের অভিযানে প্রায় 2000 স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে ভাঙা হয়নি বুড়িগঙ্গা ও হাইক্কা খালের মোহনায় অবস্থিত 10 তলা ভবনটি। মাহমুদ রাকিবের রিপোর্ট। উপর মহলের নির্দেশে মঙ্গলবার নদী উদ্ধারের অভিযান যেখানে স্থগিত হয়েছিল, বুধবার সকালে মোহাম্মদপুর বসিলার অবৈধ আমিন মোমিন হাউজিংয়ের সেখান থেকে উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ। গুড়িয়ে দেওয়া হয় অর্ধ শতাধিক কাঁচা পাকা স্থাপনা সহ অসংখ্য বাণিজ্যিক প্লটের সীমানা প্রাচীর। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আলোচিত হাউজিংটি উচ্ছেদে এদিন যোগ দেন মঙ্গলবার উচ্ছেদ থেকে সরিয়ে নেয়া ঢাকা বন্দরের যুগ্ম পরিচালক আরিফ উদ্দিনও। তিনি জানান, কোনো বাধাই উচ্ছেদকে বাধাগ্রস্ত করতে পারবে না। এ সময় তিনি বলেন, ভূমির নকশা অনুযায়ী বসিলা ব্রিজের পর তুরাগ নদীতে 2টি চ্যানেল ছিল। তবে গত কয়েক বছরে মূল চ্যানেলের পুরো 36 বিঘা নদী ভরাট করে চ্যানেলটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে আমিন মোমিন হাউজিং। যদিও উচ্ছেদ চলাকালে হাউজিংটির আইনজীবী এসে দাবি করেন, বিআইডব্লিউটি অবৈধভাবে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। আমাদের যে জায়গাটা সেখানে আমাদের বৈধ কাগজপত্র রয়েছে, অত আমাদেরকে উচ্ছেদ করা হলে সেটা অবৈধ হবে আইনগত। এখানে কোনো প্রকার আইন কিন্তু ফলো করা হয়নি, কোনো প্রকার বিধান কিন্তু তারা তোয়াক্কা করেনি। অবশ্যই এখানে লক্ষ লক্ষ মেট্রিক টন রাবিশ ফেলানো হয়েছে, বালি ফেলানো হয়েছে। সরকার কেন এত টাকা খরচ করে এই ইয়ে করবে? এখানে অবশ্যই তাদের কাছ থেকে এইটার ক্ষতিপূরণ এবং এই যে আমাদের চ্যানেল পুনর্নির্মাণ যে ব্যয়, অবশ্যই এই সমস্ত ভরাটকারীদের কাছ থেকে তোলার ব্যবস্থা নেওয়া হবে।
উচ্ছেদ পরিদর্শনে এসে বিআইডব্লিউটি এর পরিচালক জানান, যারা তুরাগের জায়গা দখল করেছে তাদের আইনের আওতায় আনা হবে, প্রয়োজনে জরিমানাও করা হবে। উচ্ছেদের পর এখন খনন জরুরি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। খনন যেভাবে আমরা এখানে এক্সকেভেটর দিয়ে কাজ হচ্ছিল, এভাবে আসলে সেটা হবে না, হয়তো বড় বৃহৎ পরিসরে চিন্তা ভাবনা করতে হবে। যে যারা এই অবৈধভাবে এগুলো কাজ করেছে তাদেরকে আমরা আইনের আওতায় আনছি, ফৌজদারি মামলা দিয়ে তাদেরকে ব্যবস্থাও নেব। সাধারণত নদীর পাড়ের জায়গা ভরাট করে সেখানে অবৈধ দখলদারদের বিভিন্ন স্থাপনা করতে দেখা যায়, কিন্তু প্রকৃতির জীবন সত্তা খ্যাত এই তুরাগের পুরো একটি চ্যানেলই গলা টিপে হত্যা করে সেখানে এই অবৈধ প্রতিষ্ঠান নির্মাণ করেছে আমিন মমিন নামের হাউজিং প্রকল্পটি। তাই স্থানীয়রা প্রত্যাশা করছেন, কষ্টসাধ্য হলেও শুধু উচ্ছেদই নয়, পুরো জায়গাটি খনন করে সেখানে আবারও প্রবাহমান তুরাগকে ফিরিয়ে আনবে বিআইডব্লিউটিএ। তুরাগ পাড় থেকে মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রামে শামীম হত্যা মামলায় স্ত্রী বগুড়া থেকে গ্রেপ্তার। স্বামীর পুরানো সম্পর্ক নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা, ব্রিফিংয়ে পুলিশ। অবৈধভাবে গ্যাস বোতলজাত করার কারণে খাগড়াছড়িতে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন তদন্ত দলের প্রধান। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে চট্টগ্রাম বিস্ফোরক দপ্তরের পরিদর্শক মোহাম্মদ তোফাজ্জল হোসেন এই কথা জানান। এ সময় তিনি আরও জানান, বৈদ্যুতিক সুইচ দেওয়ার সময় ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। আগামী রোববার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি। এর আগে 2 সদস্যের তদন্ত দলটি ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের বিভিন্ন আলামত সংরক্ষণ করে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এদিকে দুর্ঘটনায় দগ্ধ 9 জনের মধ্যে 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার ভোরে খবংপুরিয়া এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে এক দম্পতি সহ 9 জন দগ্ধ হন। কোম্পানির 35 বা 45 কেজি সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস রিফিল করার সময় এই গ্যাসটা এই ঘরের মধ্যে জমা হয়েছিল। ইলেকট্রিকের সুইচ অন করার সাথে সাথে এই গ্যাসটা এই ঘরের মধ্যে জমা থাকা গ্যাসটা এই ইলেকট্রিক শর্ট সার্কিটের মানে এর সাথে স্পার্কের আসার সাথে সাথে এখানে দুর্ঘটনা ঘটছে বলে আমার কাছে মনে হয়। ঘটনাস্থল তদন্ত করে ওনাদের যে মতামত ওনারা আমাদেরকে রোববারের মধ্যে দিবেন বলে জানিয়েছেন। ওনাদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে বিস্ফোরক পরিদপ্তরের প্রধান জানান, খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উৎপাদনকারী প্রতিষ্ঠান ছাড়া ডিলার পর্যায়ে এলপি গ্যাস বোতলজাত করা নিষিদ্ধ বলেও জানান তিনি। তার একটা লাইসেন্স আছে খাগড়াছড়ির অন্য জায়গায় শহরের মধ্যে, সেই লাইসেন্সটা আমরা বাতিল করব। কারণ ওই লাইসেন্স বলে সে সম্ভবত অন্য কোনো কোম্পানিকে দেখিয়ে ওই কোম্পানির কাছ থেকে ডিলারশিপ নিয়েছে, এবং যারা ডিলারশিপ দিয়েছে তাদেরকে আমরা বলবো ডিলারশিপ দ্রুত বাতিল করি। সাভার ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ 3 জন নিহত হয়েছেন। সকালে মোটরসাইকেলে করে পরীক্ষা দিতে যাচ্ছিলেন একাদশ শ্রেণীর ছাত্র তাহসিন। সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে এনাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে সাভারে ডিইপিজেড এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক পোশাক শ্রমিক নিহত হন। সকালে ঝিনাইদহ যশোর মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন পথচারী লিয়াকত আলী। সদরের খড়িখালী এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চট্টগ্রামের পাহাড়তলীতে শামীম হত্যা মামলায় স্ত্রী আশা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে বগুড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। স্বামীর পুরানো সম্পর্কের কথা গোপন রাখায় তাকে গলা কেটে হত্যা করা হয়। সকালে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার কুসুম দেওয়ান এই তথ্য জানান।
পুলিশ জানায় 1 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ব্রাহ্মণবাড়িয়ার শামীমের সাথে বগুড়ার আশা আক্তারের বিয়ে হয়। বিয়ের পরেই স্ত্রী আশা জানতে পারেন শামীম আগেও আরেকটি বিয়ে করেন। এরপর থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গত 16 ফেব্রুয়ারি চট্টগ্রামের পাহাড়তলীতে ভাড়া বাসায় ওঠেন শামীম ও তার স্ত্রী। ওই দিন দুপুরেই স্বামীকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে বাসায় তালা লাগিয়ে পালিয়ে যায় আশা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। খবর পাই যে থানার মাধ্যমে যে ওখানে একটি ডেড বডি আছে। তো ওখানে যাওয়ার পরে আমাদের অফিসাররা সবাই যান, গিয়ে জানার পরে দেখা যায় যে তাকে গলা কেটে জবাই করে হত্যা করা হয়েছে। পরে মোবাইল ফোনের সূত্র ধরে বগুড়া থেকে পাহাড়তলী থানার উপপরিদর্শক অর্ণব বড়ুয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত আশা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। মূলত এটা ছিল অজ্ঞাতনামা, আসামি অজ্ঞাতনামা, ভিকটিম অজ্ঞাতনামা। তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথম আমরা ওই ভিকটিমের শনাক্ত করি, দেন ওই ভিকটিমের যে আগের স্ত্রী বা পরিবার ওদের সাথে যোগাযোগ করি। ওদের মাধ্যমে এই আসামি সংক্রান্ত আসামি আসা পরিচিত তথ্য নেই। অতঃপর আমরা বগুড়াতে অভিযান চালাই, সেখান থেকে তাকে গ্রেপ্তার করি। জিজ্ঞাসাবাদে জানায় যে তাকে সে মনে করে যে সে প্রতারিত হয়েছে, সেজন্য তাকে সে চিটাগংয়ে এসে গত 16 তারিখে সেদিন ভোরেই সে চিটাগংয়ে আসে এবং সেই জবাই করে। এই ঘটনায় বাড়ির মালিক পাহাড়তলী থানায় আশা আক্তারকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলাটা হলো এর পিছনে কারা জড়িত। সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরো থাকছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে ভারী মালামাল বহনের দায়ে কুমিল্লায় 56টি ট্রাক জব্দ, মালিকদের বিরুদ্ধে মামলা। ঠাকুরগাঁওয়ের বহরমপুরে বিজিবি গ্রামবাসীর সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় বিজিবির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন গ্রামবাসী। সকালে হরিপুর আমলি আদালতে বিচারক ফারহানা খানের আদালতে মামলার অভিযোগপত্রটি জমা দেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মানিক। মামলায় 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ সহ বিজিবির 6 সদস্যের নাম উল্লেখ সহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে নিহত নবাবের বাবা নজরুল ইসলাম, সাদেকের ভাই বাসেদ ও শিশু জয়নালের বাবা নূর ইসলাম বাদী হয়ে আলাদা 3টি মামলা অভিযোগপত্র দাখিল করেন। থানায় মামলা গ্রহণ না করায় আদালতে শরণাপন্ন হয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদীরা। গত 12 ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে গরু জব্দকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিজিবির গুলিতে 3 জন নিহত হন। থানায় গেছিলাম, থানায় আমাদের মামলাটা নেয় নাই। আমরা আবার ঠাকুরগাঁও কোর্টে আসছি, কোর্টে আমাদের আশা করতেছি এই জজ সাহেব আমাদের মামলাটা নেবে, তাহলে আমরা সুষ্ঠু বিচারটা আমরা পাবো। বিজেপির গুলিতে মারা গেছে, এখন তো ওই যে হরিপুরে কেস নেয় না, এখন আশা করি যে মনে করেন ঠাকুরগাঁও কোর্টে কেস করব। যারা নিহত হয়েছে একটা শিশু বাচ্চা আছে, 2টা যুবক। তো এদের বিষয়ে এখনো হরিপুর থানায় কোনো মামলা তারা গ্রহণ করে নাই, সেখানে দিছে। যেহেতু থানা মামলাটা গ্রহণ করে নাই, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা ভিকটিমদের অভিভাবক, তারা বিজ্ঞ আদালতে আসছে আমার কাছে। আমি অলরেডি মামলা 3টা রেডি করছি, রেডি করে অলরেডি ফাইল করা হয়েছে। এখন হিয়ারিংটা হয়নি, হিয়ারিং হইলে বুঝতে পারবো বিজ্ঞ আদালত কি আদেশ দিচ্ছেন। কুড়িগ্রাম ও সুনামগঞ্জ উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে 9টি উপজেলার জন্য নিযুক্ত 2 জন রিটার্নিং কর্মকর্তা সকাল 9টা থেকে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু করেন। উপজেলার চেয়ারম্যান পদে 26 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান 35 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 27 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সুনামগঞ্জের 10টি উপজেলায় 150 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী 10 মার্চ জেলার সবকটি উপজেলায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে ভারী মালামাল বহনের দায়ে কুমিল্লায় 1/2 শতাধিক ট্রাক জব্দ করেছে হাইওয়ে পুলিশ। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 109 কিলোমিটার এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় ঝুঁকিপূর্ণভাবে রড, বাঁশ ও অন্যান্য ভারী মালামাল বহন করায় ট্রাক, মিনি ট্রাক ও পিকআপ সহ 56টি গাড়ি জব্দ করা হয়। পরে জব্দকৃত গাড়ির মালিকদের বিরুদ্ধে ময়নামতি হাইওয়ে পুলিশ বাদী হয়ে মামলা করেন। দুর্ঘটনা রোধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
বাঁশের ক্ষেত্রে 6 ফিট, রডের ক্ষেত্রে 3 ফিট, আর আসবাবপত্র পরিবহনের ক্ষেত্রে 2 ফিট স্পেস তারা পাবে। দিনের বেলা যদি তারা যায় তাহলে 15 ব্যাসার্ধের একটা কাপড়, লাল কাপড় ঝুলন্ত অবস্থায় রাখতে হবে। যদি এগুলি না থাকে তাহলে অবশ্যই আমরা ওইগুলি আটক করতেছি। দেখছেন বাংলার সময়। ঝালকাঠিতে ভূমি জরিপ কার্যালয়ে অভিযান চালিয়ে হিসাব বহির্ভূত 17,000 টাকা উদ্ধার করেছে দুদক। সকালে বরিশাল দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক দেবব্রত মণ্ডলের নেতৃত্বে 5 সদস্যের একটি দল এই অভিযান চালায়। এ সময় 3 কর্মচারীর কাছ থেকে হিসেব বহির্ভূত 16,777 টাকা উদ্ধার করা হয়। এছাড়া সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন তারা। নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান দুদক কর্মকর্তারা। শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে রংপুরের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুটির শিল্পের শ্রমিকরা। সকালে সদর উপজেলার লাহিড়ীহাট এলাকায় রংপুর বদরগঞ্জ সড়কে অবস্থান নেন কারুপণ্য রংপুর লিমিটেডের শ্রমিকরা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দেন। শ্রমিকদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই মঙ্গলবার এক নোটিশে 80 জন শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ। অবিলম্বে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল সহ বেতন ভাতা বৃদ্ধির দাবি জানান তারা। মৌলভীবাজারের মনু নদী খনন প্রকল্প বাস্তবায়ন ও শহর প্রতিরক্ষা বাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আয়োজনে মনু নদীর চাঁদনীঘাট বালুচরে এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জেলা সমন্বয়ক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানারে অংশ নেন। এ সময় বক্তারা বন্যার হাত থেকে রক্ষায় মনু নদী খনন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি শহর প্রতিরক্ষা বাঁধ সংস্কারের কাজ দ্রুত শেষ করার দাবি জানান। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে সারা দেশে শেষ মুহূর্তের প্রস্তুতি। 21শে পদক 2019 প্রদান। প্রধানমন্ত্রী বললেন, সব মাতৃভাষার সমুন্নত রাখতে আগ্রহী তার সরকার। 1 মাসেরও কম সময়ের ব্যবধানে পদ্মা সেতুতে বসল 8ম স্প্যান। দৃশ্যমান হল 1200 মিটার। আমিন মোমিন হাউজিং এর ভবন ভেঙে শেষ হলো BIWT এর অভিযান। 12 দিনে প্রায় 2000 স্থাপনা উচ্ছেদ হলেও হাত দেয়া হয়নি সেই 10 তলা ভবনে। এবং অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস ভরার কারণে খাগড়াছড়িতে বিস্ফোরণ। ঘটনাস্থল পরিদর্শন শেষে জানালেন তদন্ত দলের প্রধান। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।